বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, যে রমজানের আগাম প্রস্তুতি, যে আমি রমজান মাসে কিভাবে সবজি ফ্রোজেন করে রাখি সেই টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আজকের ভিডিওটি ভীষণ কাজের হবে। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়া বা আন্টিরা আমার সাথে ধৈর্য সহকারে থাকবেন। আর আজকে ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে, তো অবশ্যই স্কিপ করবেন না, ফুল ভিডিওটি ওয়াচ করে দিবেন ইনশাল্লাহ। আর আজকে এই ফাটাফাটি টিপসগুলো কিন্তু আপনাদের অনেক কাজে আসবে। রমজান মাসে কিভাবে আপনারা প্রিপারেশন নিয়ে কাজ করতে পারেন এবং সময় এবং টাকা দুইটাই কিন্তু আপনারা বাঁচাতে পারবেন। তো আশা করছি আমার প্রিয় আপুরা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তো আমি চলে যাচ্ছি আমার মূল টিপসে। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের একটা কথা বলতে চাই, আমি যে রমজান মাসে সবজিগুলো ফ্রোজেন করে রাখি, তো সেটা কিন্তু যেটা প্রয়োজনীয় সেগুলোই আমি রেখে দিই। কারণ রমজান মাসে বিভিন্ন ধরনের মুখরোচক আইটেম তৈরি করা হয়, আর বিশেষ করে চাইনিজ আইটেম তৈরি করতে এই ধরনের সবজিগুলো বেশি প্রয়োজন হয়। তো সেই জন্য কিন্তু কিছু সবজি আমি ফ্রোজেন করে রাখবো। তো আমি প্রথমে মটরশুঁটিটা কীভাবে ফ্রোজেন করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি, সেই পানির মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো অবশ্যই লবণ আর চিনিটা দিবেন। আর যখন পানিটা বলক চলে আসবে তখনই আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশি না 1 মিনিটের মতো এটাকে আমি ফুটিয়ে নিব। 1 মিনিট হয়ে গেছে, তার সাথে আমি একটু ভিনেগার দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি ফ্রোজেন করে রাখেন তাহলে এটা কিন্তু যে মটরশুঁটির গ্রান এবং কালার আর স্বাদটা কিন্তু অটুট থাকবে। আর সাথে সাথে এটা ফুটন্ত পানি থেকে নামিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে, মানে সাথে সাথে এটা ঠান্ডা করে নিতে হবে, তখন কিন্তু এটার টেক্সচারটা ভালো থাকবে। তো আমি যেভাবে করছি ঠিক সেমভাবেই করবেন। তো আশা করছি এটা এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সবজির যে কালার এবং স্বাদটা কিন্তু ভালো থাকবে। তো আমি এখানে মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে এবং এটা ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আমি সংরক্ষণের জন্য একটু শুকিয়ে নেব। তো এখানে একটা কিচেন টাওয়াল দিয়ে দিলাম, তার উপর মটরশুঁটিগুলো বিছিয়ে দিলাম। তো একটু শুকিয়ে নিলে এটা ফ্রোজেন করলে অনেকটা ভালো থাকে। তো আমি এইভাবে প্রত্যেকটা মটরশুঁটি কিন্তু আমি শুকিয়ে নিয়েছি কিচেন টাওয়াল দিয়ে। তো আমি মটরশুঁটিগুলো অফ ক্যামেরায় প্যাকেট করে রাখছি। তো আমি চলে যাচ্ছি আরেকটি সবজি সংরক্ষণের জন্য। তো এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। রমজানের সময় এই ফুলকপিটা পাওয়া যায় না, আর পাওয়া গেলে তেমন একটা ভালো লাগে না। তো আমরা যদি এভাবে এই ফুলকপিটা ফ্রোজেন করে রাখি তাহলে কিন্তু এটা স্বাদ এবং কালারটা কিন্তু ভীষণ ভালো থাকে। তো আমি এখানে 2টা ফুলকপি ফ্রোজেন করব। তো আমি একটা কীভাবে কেটে নিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করছি। তো এইভাবে ছোট ছোট স্লাইস করে রেখে দিতে পারেন, যেহেতু চাইনিজ আইটেম রান্না করা হয়, যেমন ফ্রাইড রাইস, বিভিন্ন ধরনের পাকোড়া অথবা নুডলস রান্নার ক্ষেত্রে। তো আপনারা চাইলে এরকম ছোটো ছোটো করে কেটে রেখে দিতে, আর যেটা বড় থাকে সেটা কিন্তু আপনারা মানে ভেজে খাওয়ার জন্য রাখতে পারেন। এটা কিন্তু ভীষণ একটা কাজে আসবে। তো এইভাবে আগে থেকে যদি একটু ফ্রোজেন করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সময়ও বেঁচে যাবে, প্লাস অনেক টাকাও বেঁচে যাবে। তো আমি কিভাবে একই রকম করে এখানে ফ্রোজেন করার জন্য পানি বসিয়ে দিয়েছি, আর তার সাথে একটু হলুদ দিয়ে দিলাম, আর লবণ আর চিনি তো অবশ্যই দিবেন। তো এভাবে 1 মিনিট করে সিদ্ধ করে নেবেন, বেশি সিদ্ধ করতে যাবেন না, জাস্ট একটা বলক আসার পরে। আপনারা চাইলে 50-60 সেকেন্ডও করে নিতে পারেন। তো এইভাবে আমি করে নিয়েছি, 1 মিনিটের কমই আমার লেগেছে। তো এইভাবে আমার করা হয়ে গেছে। আমি কিন্তু অলরেডি আমার ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি। তো এই ক্ষেত্রে কিন্তু কি হয়, রঙটা ভালো থাকে এবং কালারটা ভালো থাকে। আমি এটা ডিপ ফ্রিজে একটু শক্ত করে তারপরে আমি প্যাকেজিং করে রেখে দিব। তো আপনারা চাইলে নর্মাল পলিথিনও সুন্দর করে যতটুকু প্রয়োজন আপনারা সেইভাবে রেখে দিতে পারেন। যেহেতু 1 মাস রোজা থাকবে, তো সেক্ষেত্রে আমরা তো প্রতিদিন এই চাইনিজ আইটেম রান্না করব না, হয়তো ভাজা পোড়ার ক্ষেত্রে কিছু কিছু থাকবে। আর যেদিন চাইনিজ রান্না করবেন সেই জন্য কিন্তু এটা খুবই প্রয়োজনীয়। তো আমার কাছে এরকম পলিথিন ছিল যে কস্টিপ লাগানো মাথার মধ্যে, তো আমি এইটা দিয়েই করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু নর্মাল যে পলিথিন আছে সেখানে রেখে দিতে পারেন, অথবা বক্সে ভরেও রেখে দিতে পারেন, এটা আপনাদের সুবিধার মতো। যে যেভাবে সুবিধা হয় সেভাবেই রাখবেন, এতে কিন্তু কোনোটাই সমস্যা হবে না।
তবে এভাবে যদি ডিপ করে একটু রাখেন তাহলে আপনাদের সুবিধা, যখন যেটা মন চাইবে বের করে নিতে পারবেন যতটুকু পরিমাণ। আর একসাথে ফ্রোজেন করতে যাবেন না, তাহলে কিন্তু জমে যাবে আর তখন একটু সমস্যা হয়ে যায় বের করতে। তো আমি এইভাবে করে পলিথিনে নিয়ে নিয়েছি, তো এটা আমার জন্য অনেক সুবিধা। তো যাই হোক, এখন আমি টমেটো কেটে নেব। টমেটোটা আমি সিদ্ধ করব না, এটা আমি কাঁচাই ফ্রোজেন করব। তো আর সেই সাথে আমি গাজরটা একটু প্রসেসিং করে নিচ্ছি। তো গাজরের ক্ষেত্রে এটা আপনাদের পছন্দ। তো আমি কিছু গাজর হচ্ছে কাঁচা ফ্রোজেন করে রাখবো, আর কিছু হচ্ছে যেটা স্লাইস করা থাকবে সেটা আমি একটু সিদ্ধ করে নেব। আর টমেটোটা আমি কুচি করে রেখে দেব নর্মাল ডিপ ফ্রিজে, কারণ এই কুচি করা টমেটোগুলো দেখা যায় নুডলস অথবা যে কোনো সবজি বা চাইনিজে এটা দেওয়ার জন্য সুবিধা হয়। তো আমি কিন্তু এভাবে কিছু রেখে দেবো, আর কিছু হচ্ছে মানে কাঁচাই ব্লেন্ড করে রেখে দেবো, সেটাও কিন্তু অনেক ভালো থাকে। তো আমি এখানে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটা আমি হচ্ছে অল্প করেই ফ্রোজেন করব, জাস্ট এটা চাইনিজ আইটেমের জন্য। তো দেখুন এইভাবে আমি স্লাইস করে নিয়েছি, আর এই স্লাইসের ক্যাপসিকামটা কিন্তু ভালো থাকে। আর এটার সাথে আমি সামান্য ভিনেগার মিশিয়ে দিব, তাহলে কিন্তু এটা কাঁচাই ফ্রোজেন করা যাবে। এটা স্বাদ এবং গন্ধটা কিন্তু ভালো থাকবে। তো দেখুন কিভাবে করছি। তো এখানে কিন্তু আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম, আর এটা দিয়ে মেখে তারপর আমি একটা পলিথিনে প্যাকেট করে নেব। তো আমার কাছে এরকম পলিথিন ছিল, তো আমি এখানে প্যাকেট করে নিয়েছি। তো যাই হোক, এখন আমি বাঁধাকপিটাকে কীভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো যেহেতু বাঁধাকপিটা চাইনিজ আইটেমের জন্য লাগে, তো এটা আমি একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। তো আমি এই বাঁধাকপির অর্ধেকটা কিন্তু ফ্রোজেন করে রাখবো। তো এভাবে বড় বড় স্লাইস করে একই সেম প্রসেসে ফুটন্ত পানিতে ছেড়ে দিয়েছি একটু লবণ আর চিনি দিয়ে। তার সাথে সাথে এটা ঠান্ডা করে ধুয়ে নিয়েছি। তো গাজরটাও সেম প্রসেসে আমি একটু স্লাইস করাটা ফ্রোজেন করার জন্য সিদ্ধ করে নিলাম। আর এই যে বাঁধাকপিটা সেটা আমি ডিপ ফ্রিজে একটু শক্ত করে তারপরে প্যাকেজিং করে নিচ্ছি। এইভাবে চাইলে পলিথিনে রাখতে পারেন, অথবা এরকম জিপার বক্স, যে জিপার ব্যাগগুলি আছে পলিথিন সিস্টেম, সেটার মধ্যেও রেখে দিতে পারেন, অথবা এরকম ছোটো ছোটো পলিথিন করে আপনাদের প্রয়োজন অনুযায়ী ওইভাবে রেখে দিতে পারেন, অথবা একটা ছোটো ছোটো বক্সেও রেখে দিতে পারেন, যার যেভাবে সুবিধা হোক। তাহলে ফাইনালি দেখুন আমি কিভাবে প্রত্যেকটা জিনিস সংরক্ষণ করে নিয়েছি। আপনি ফ্রোজেন করার পর মানে ডিপ থেকে বের করে দেখাচ্ছি। তো এভাবে কুচি করে টমেটো রেখে দিয়েছি, আর এখানে ক্যাপসিকাম আছে, মটরশুঁটি আছে। তো এটা একটা বক্সে রেখে দিবেন এভাবে আলাদা করে, তাহলে আপনাদের নিতে সুবিধা হবে। আর মানে সুবিধা হবে বলতে আপনাদের সময়টা বেঁচে যাবে, কারণ একসাথে সবগুলো রেখে দিলে তাড়াহুড়া করে খুঁজে পাবেন না। তো ওইখানে আমি কিউব করে কিছু গাজর কেটে নিয়েছি, আর স্লাইস করে নিয়েছি, আর কিছু কুচি করে নিয়েছি। তো আমার কুচিটা একটু বেশি লাগে, সেই ক্ষেত্রে আমি কুচিটা একটু বেশি রেখেছি। আর ওখানে কিউব করাটা একটু কম, সেটা আমি রেখে দিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। তো যাই হোক, এখানে ফুলকপিটা একটু বড় করে স্লাইস করে নিয়েছি ভেজে খাওয়ার জন্য, বাঁধাকপি যে ভাজা পাকোড়া হয় সেটার জন্য। আর এখানে হচ্ছে এভাবে চাইলে আপনারা ছোট পলিথিনে করে রেখে দিতে পারেন। তো জিপার বক্স থাকলে সেখানে রেখে দিবেন, আপনাদের সুবিধা। তো এখানে ছিল বাঁধাকপি। তো বাঁধাকপিটা কিন্তু আমি একটা সিদ্ধ করে নিয়েছি, আর এটা হচ্ছে কাঁচাই ফ্রোজেন করেছি। তো এইভাবে চাইলে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী ফ্রোজেন করে নিতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের যেমন সময়টা বেঁচে গেল, রমজান মাসে আমাদের ইবাদত করার সময়, সেই ক্ষেত্রে যদি আমরা রান্নাবান্না নিয়ে সারাক্ষণ ব্যস্ততায় কাটিয়ে দিই রান্নাঘরে, তাহলে তো আমাদের ইবাদতটা হবে না। আর যেহেতু রমজান মাসে একটা যে কোনো ইবাদতে মানে বেশি সওয়াব পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইবাদতটা যেন আমাদের ছুটে না যায় রান্নাবান্নার জন্য। তো সেক্ষেত্রে আমি মনে করব যে রান্নার প্রিপারেশনটা এভাবে যদি আগে থেকে গুছিয়ে রাখেন, তাহলে রমজান মাসে আপনাদের আর ইবাদত করতে কোনো সমস্যা হবে না। আপনাদের প্রত্যেকটা ইবাদত কিন্তু আপনারা করতে পারবেন সুন্দরভাবে টাইম নিয়ে। তো আশা করব আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যেসব আপু এবং ভাইয়ারা এই পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে আসছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তো আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টিদের জন্য আবার অনেক বেশি দোয়া ভালোবাসা রইল। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।